2026-এ কি বাংলায় কাঙ্ক্ষিত পরিবর্তনটা হবে? এই প্রসঙ্গ এলেই আপনারা কার্যত রে রে করে তেড়ে ওঠেন যে দূর দূর, শুভেন্দু অধিকারী একাই পাগলের মতো খেপে খেটে মরছে। তার যারা আলটিমেট বস, সেই নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারাই তো চান না যে বাংলায় কোনো রকম কোনো পরিবর্তন ঘটুক। সেই জন্যই তো এত খোলা ছুট দিয়ে রেখেছেন। আর যদি এই অবস্থা হয় তাহলে পশ্চিমবঙ্গে পরিবর্তনটা হবে কি করে? সব সেটিং। এবার আপনাদের কথা আমি একদম সত্যি বলেই ধরে নিচ্ছি, তার কারণ সত্যিই তো আমরা দেখছি পশ্চিমবঙ্গে কোথায় সেই অ্যাকশন, কোথায় যেটা আমরা দেখতে চাই? কিচ্ছু হচ্ছে না। আর তার ফলে ফেরেববাজ মাতব্বর গুলো পকেটে হাত দিয়ে ফুটো মস্তানের পর একের পর এক ডায়লগ দিয়ে যাচ্ছে। গতকালই আবার ডায়লগবাজি করেছে, কত কি আসন টাসন পাবে, কত নিচে থেমে যাবে, সেই সব আমরা শুনেছি। আর এগুলো শুনি আর গা পিত্তি জ্বলে যায়। সুতরাং আপনাদের কোনো রকম কোনো দোষ নেই। কিন্তু এখানে একটা প্রসঙ্গ তো অবশ্যই চলে আসছে। তার মানে আপনাদের কথাতেই এটা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে যে যেহেতু নরেন্দ্র মোদী, অমিত শাহ খোলা ছুট দিয়ে রেখেছেন, সেই জন্যই এখানে এত মাতব্বরি চলছে। তার মানে খেলাটা অমিত শাহ আর নরেন্দ্র মোদীর হাতেই আছে। তারা যদি জাল গুটোতে শুরু করেন এবং তারা যদি সঠিক সময়ে সঠিক করা অ্যাকশন গুলো নেন, তাহলে তাহলে এই রাজ্যে পরিবর্তন হওয়া সম্ভব। এই রাজ্যের শাসকের হাতের খেলাটা নেই, সেটা তো স্পষ্ট হয়ে যাচ্ছে। আর সেই ইঙ্গিতটাই কিন্তু আজকে অমিত শাহ দিতে শুরু করলেন। এই বাংলায় এবার খেলা হবে, সত্যিই ভয়ঙ্কর খেলা হবে। কি জন্য এই কথাটা বলছি? বলছি এই কারণে, 4 বছর ফেরার থাকার পর অভিজিৎ সরকার খুনে গ্রেপ্তার তৃণমূলী দস্যু। কি ঘটনা? ঘটনা হচ্ছে, আপনারা জানেন যে 2021-এ যেদিনকে পশ্চিমবঙ্গে নির্বাচনের ফলাফল বেরিয়েছিল, তারপর সীমাহীন সন্ত্রাস হয়েছিল গোটা রাজ্য জুড়ে। বেছে বেছে যারা বিজেপি করেন তাদের উপর নিদারুণ অত্যাচার চলেছিল। বহু মানুষকে ঘর ছাড়া হতে হয়েছিল, দোকান পুড়িয়ে দেওয়া হয়েছিল, বাড়ি ভাঙচুর করা হয়েছিল, ঘরের মেয়েদের শ্লীলতাহানি করা হয়েছিল, মারধর, সেগুলো তো ছিলই। কিন্তু সব থেকে ভয়ঙ্করতম যদি কোনো ঘটনা ঘটে থাকে, সেটা খোদ কলকাতার বুকে ঘটেছিল। বিজেপির একজন কর্মী অভিজিৎ সরকার, তাকে নৃশংসভাবে হত্যা করা হয় এবং আঙুল ওঠে তৃণমূল কংগ্রেসের দিকে। শুধু অভিজিৎ সরকার নয়, সেখানে তার যে পোষ্য কুকুরটি ছিল তাকেও অব্দি নৃশংসভাবে গলায় দড়ি দিয়ে মেরে দেওয়া হয়। কিন্তু সেই নিয়ে মামলা মোকদ্দমা হওয়ার পর, সিবিআই ইনভেস্টিগেশন হওয়ার পর গত 4 বছরে কি হয়েছে? কার্যত কাঁচকলা। এবং বিজেপি পরিবারের সদস্য অভিজিৎ সরকারের দাদা, তিনি অব্দি আদালতে ছুটে গেছেন, বারবার এই সিবিআই এর উপর অনাস্থা প্রকাশ করেছেন যে কিচ্ছু করছে না। সেই অভিজিৎ সরকার খুনে সবার উপরে যার নাম ছিল, তার নাম হচ্ছে অরুণ দে, তৃণমূল কংগ্রেসের একজন কর্মী। সেই সামনে থেকে নেতৃত্ব দিয়ে এই ঘটনা ঘটিয়েছিল, সেই জন্য এফআইআর এর সবার উপরে তার নাম ছিল। গত 4 বছর ধরে এই অরুণ দে লুকিয়ে বেড়াচ্ছিল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কেউ বা কারা তাকে অতি সন্তর্পণে লুকিয়ে রেখে দিয়েছিল। খুব স্বাভাবিক, কেননা কান টানলে যেরকম মাথা আসে, এই অরুণ দে যদি জালে উঠে যায় তাহলে একে একে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একদম সেন্টার পয়েন্টে পৌঁছানো যাবে। সেই জন্যই তাদের যত্ন করে লুকিয়ে রেখে দেওয়া। অবশেষে সিবিআই তাদের গোপন সূত্রে খবর পেয়েছে, ট্র্যাক করেছে এবং সেই অরুণ দেকে জালে তুলেছে। এবার যে এরকম নৃশংসভাবে হত্যা করতে পারে একজন মানুষকে, তার পোষ্য কুকুরকে, তাকে যদি দস্যু বলা হয়, তার মধ্যে ভুলের কি আছে? সেই জন্যই মিডিয়া ঠিক এই ধরনের হেডলাইন করেছে। কিন্তু এই খবরটা জানার পর আপনাদের মনের মধ্যে প্রশ্ন হবে, আবার তো সেই চুনোপুঁটি, কে অরুণ দে? এই প্রথম নাম শুনলাম, এর আগে কোনোদিন নামই শুনিনি। এইসব অরুণদে ফরুণদে ধরে কি হবে? ওই বড় মাথাটা কবে যাবে? আসছি, সেই প্রসঙ্গেও আসছি, অবশ্যই করে সেটা আপনাদের বলবো। এইবার অরুণদেকে গ্রেপ্তার করার পর সিবিআই যেটা করছে, তাকে বিশেষ সিবিআই আদালতে হাজির করা হবে এবং তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। কেন জিজ্ঞাসাবাদ করা হবে, কোন কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, সেইটা হচ্ছে মারাত্মক পয়েন্ট। কিরকম? প্রথম পয়েন্ট হচ্ছে যে এই অরুণ দে এবং আরো বেশ কিছু মানুষের নাম সেখানে এফআইআর এ আছে, কিন্তু সেদিনকে অ্যাকচুয়ালি সেই ঘটনায় কে সেখানে ছিল, কারা কারা ছিল, কারা মিলে সামগ্রিকভাবে এই ঘটনা ঘটিয়েছে, তার সমস্ত খুঁটিনাটি সিবিআই এবার বার করবে। আর তাহলেই ওই বড় বড় মাথা যেগুলো রয়েছে, সেগুলোর দিকে কিন্তু এবার আস্তে আস্তে এগোনো যাবে। দুই, কার নির্দেশে এবং কেন খুন করা হয়েছিল, এর মোটিভটা কি ছিল এবং নির্দেশটা কে দিয়েছিল? কেন মনে হলো যে শুধু অভিজিৎ সরকারকে খুন করতে হবে? কিসের জন্য? কে নির্দেশটা দিয়েছিল? বড় মাথার দিকে যাচ্ছে, এগোচ্ছে। 3 নম্বর, আরো গুরুত্বপূর্ণ, সিবিআই অব্দি ট্র্যাক করতে পারছিল না এরকম গোপন স্থানে কোথায় কে লুকিয়ে রেখেছিল, কেন লুকিয়ে রেখেছিল, কি তার স্বার্থ ছিল এই অরুণ দেখে লুকিয়ে রাখার জন্য।
এবং 4 নম্বর, তার সঙ্গে বাকি যারা আছে তারাও তো পলাতক। গত 4 বছর ধরে সিবিআই তাদেরকে ট্র্যাক করতে পারছে না। তাহলে তারা কোথায় লুকিয়ে আছে? এই যে এই 4টে পয়েন্ট সিবিআই এখন জানতে চাইছে, এখান থেকেই বোঝা যাচ্ছে যে এই ঘটনা শুধুমাত্র এখানে থেমে থাকবে না। এই ঘটনা কিন্তু বৃহত্তর পরিসরে যাবে। এবং টাইমিংটা দেখুন, বারবার আমি একটা কথা আপনাদের বলেছিলাম যে মোটামুটি জুলাই অগস্ট মাস এখান থেকেই অ্যাক্টিভিটি একটা শুরু হবে বোঝা যাচ্ছিল। আরো আগে, কিছুটা আগে শুরু হয়ে যেত, কিন্তু ওই অপারেশন সিঁদুর হলো, পেহেলগাঁও অ্যাটাক হলো, সেই দিক নিয়ে একটু ব্যস্ততা ছিল। ফলে এই দিকে এখন আভ্যন্তরীণ দিকটা একটু একটু যেন পোস্টপন্ড হয়ে গেল, এবং সেই ঘটনায় কিন্তু ঘটছে। এবং জুলাই আগস্ট থেকে শুরু হবে, পুজোর পর থেকে গতিবিধি বাড়বে, এবং তারপর যখন বিহার ইলেকশন মিটে যাবে, একদম টপ টচ যেটা বলে, একদম ফুল স্পিডে যাওয়া, সেই দিকে যাবে। ইঙ্গিত যেরকম মিলেছিল, সূত্র যেরকম বলছিল, সেই দিকেই কিন্তু ঘটনা এগোচ্ছে। কেন বলছি এই কথাটা? বলার কারণটা হচ্ছে যে দেখুন, গত সপ্তাহ দুয়েকের অ্যাক্টিভিটি যদি দেখেন, তাহলে তাহলেই বুঝতে পারবেন যে অমিত শাহ কিন্তু এবার অ্যাকশনটা শুরু করে দিয়েছে। একদম প্রাইমারি লেভেলে চলছে, কিন্তু অ্যাকশনটা শুরু হয়ে গেছে। নাম্বার 1 পয়েন্ট, ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত হয়েছিল, তাদের জামিন হয়ে গিয়েছিল। সেই জামিনগুলো এবার কিন্তু সিবিআই খারিজ করা শুরু করে দিয়েছে। নাম্বার 1। নাম্বার 2, অনুব্রত কাণ্ড যে হলো, সেখানে মহিলা কমিশন তারা কিন্তু বারবার 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 চাপ সৃষ্টি করছে। ওই রকম কাঁচা খিস্তি খাওয়ার পরেও রাজীব কুমারের বাহিনী যেখানে কার্যত কিচ্ছু করার মতো জায়গায় নেই, সেখানে কিন্তু মহিলা কমিশন চাপটা সৃষ্টি করে যাচ্ছে। বারবার রাজীব কুমারদের উপর চাপ আসছে যে এই তদন্ত আমরা খুশি নয়। কি করেছো বলো, কেন তোমরা অনুব্রতকে এখনো ছাড় দিয়ে রেখেছো? অর্থাৎ এই যে মাতব্বরি করার জায়গা, সেই জায়গাটাকে অ্যাটাক করা হচ্ছে। 3, কালীগঞ্জ কাণ্ড, যেখানে ওই খুদে বাচ্চাটি চলে গেল তৃণমূলের বিজয় উল্লাসে বোমের জায়গায়, সেখানে এসপি কে বলছে তুমি দেখা করো, যদি দেখা না করো এসডিপিএ কে পাঠাও, আমরা এত সহজে ব্যাপারটাকে যেতে দেবো না। ওই 2-1জনকে লোক দেখানো গ্রেপ্তারি করা হবে, তাদেরকে জামাই আদর করে রেখে দেওয়া হবে, আর তারপর তৃণমূল জিতলে এরকম বম মারার কালচার হবে না, ওই জিনিস চলবে না। এবং 4 নম্বর আরেকটা, মানে এগুলো তো সিবিআই, জাতীয় মহিলা কমিশন, এদের কথা বলছি। ইডি, ইডিও কিন্তু এবার ময়দানে নেমেছে। এবং প্রসন্ন রায় চাকরি চুরি কাণ্ডে, এসএসসি কাণ্ডে, এখানে গ্রুপ সি গ্রুপ ডির যে তোলাবাজিটা করেছিল, তার মূল এজেন্ট ছিল প্রসন্ন রায়। তার কিন্তু সম্পত্তি বাজেয়াপ্ত হচ্ছে, সেগুলোকে অ্যাটাচ করা শুরু হচ্ছে। অর্থাৎ বিভিন্ন ফ্রন্টে যদি আপনারা ভালো করে দেখেন, প্রত্যেকটা এজেন্সি তারা কিন্তু তৎপর হচ্ছে। এবার এই এজেন্সির তৎপরতা নিয়েই এতদিন ধরে প্রশ্ন ছিল যে পশ্চিমবঙ্গে এত ঘটনা ঘটছে, এত দুর্নীতি ঘটছে, কিন্তু সেই অ্যাকশনটা কোথায়? নেট খোলটা কোথায়? এখন অব্দি সেই রকম গ্রেপ্তারিটা কোথায়? উল্টে যারা গ্রেপ্তার হচ্ছে তারা সব এক 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 করে জামিন পেয়ে যাচ্ছে। তাহলে কি পিছনে কোন কাজ করছে? এক, হতে পারে এরা অকর্মণ্য অপদার্থ, এদের দ্বারা কিছু হবে না। 2, হতে পারে এদেরকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করা হয়েছে। 3, হতে পারে সেটিং আছে, সেই জন্য এই সমস্ত কিছু লোক দেখানো হচ্ছে, যখনই একটু লোকজনের রাগ টাগ হয়, 2-1টা লোক দেখানো গ্রেপ্তার হয়, তারপর ছেড়ে দেওয়া হয়। আর 4, সব থেকে গুরুত্বপূর্ণ, যে এখনো সময়টা আসেনি। বারবার আপনাদের বলি না, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার নামই রাজনীতি। আর সেই রাজনীতিটা নরেন্দ্র মোদী, অমিত শাহ খুব ভালো বোঝেন। দেখুন, যারা সেটিং তত্ত্বে বিশ্বাস করেন, আমি আবারও বলছি, আপনাদের প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি, আমার মাথায় কিন্তু এখনো সেটিং তত্ত্ব ঢোকে না। ঢোকে না এই কারণেই, সেটিং তখনই হয় যখন দু তরফেরই উইন উইন সিচুয়েশন থাকে। আপনার সঙ্গে আমি সেটিং করে তখনই চলবো যখন আমারও লাভ থাকবে, আপনারও লাভ থাকবে। কিন্তু এখানে যদি সেটিং করি আমার ক্ষতি, সেটিং না করলে আমার লাভ, সেটিং করলে আপনার লাভ, সেটিং না করলে আপনার ক্ষতি, এই যেখানে সিচুয়েশন, সেখানে কিছুতেই কিছুতেই কি সেটিং হতে পারে? তাহলে অপশন 4টাই কিন্তু সুটেবল, এবং সেটাই আমার মনে হয় যে সঠিক সময় আসেনি। এই কথা অস্বীকার করে লাভ নেই, যতই বলা হোক এরা কোর্ট মনিটর হচ্ছে, এরা স্বতঃপ্রণোদিত ভাবে করছে, এদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক প্রভাব এখানে কাজ করেই, এবং সেই জন্যই রাজনৈতিক প্রভাব কাজ করে বলেই সেই রাজনীতিবিদরা যখন মনে করেন সময় আসন্ন, সময় সমাগত, এখন করলে এর এফেক্টটা পড়বে। দেখুন, দিনের শেষে তো একটা কথা মানতে হবে, আপনারা যে কারণে ক্ষুব্ধ হয়ে বসে আছেন যে অ্যাকশন হচ্ছে না বলে, তাহলে যারা অ্যাকশন নেবার তারাও তো এই কারণেই করবে যে ভাই অ্যাকশন ট্যাকশন নিলাম, তারপর তার এফেক্ট কোনো ভোট বাক্সে পড়লো না, তখন গিয়ে এই ব্যাপারটা মিলিয়ে গেল। কারণ মানুষের স্মৃতিশক্তি বড় দুর্বল। 3 মাস আগের ঘটনা মানুষ পুরোপুরি ভুলে যায়। আরজিকর কাণ্ড, অভয়া কাণ্ড নিয়ে যে যে তুমুল একটা জায়গা তৈরি হয়েছিল, তার সামান্যতম রেশও এখনো আছে।
যখন পার্থ চ্যাটার্জি বা অনুব্রত মণ্ডল এরা যখন জেলে গিয়েছিল, তখন যে তুমুল উত্তেজনা শুরু হয়েছিল তার সামান্যতম ছিটেফোঁটা রেশ আছে? শেখ শাহজাহান যখন গ্রেপ্তার হচ্ছিল না, যে পরিমাণ উত্তেজনা গোটা পশ্চিমবঙ্গে ছিল, এতদিন শেখ শাহজাহান জেলে আছে, কোনো রকম কোনো এফেক্ট, কোনো ইম্প্যাক্ট এখন আছে তার? অর্থাৎ কোনো অ্যাকশন এখন আমি করব, এখন কবে জুন মাস হচ্ছে, এখনো প্রায় 8 মাস, 9 মাস, 10 মাস বাকি ইলেকশনের। এখন যদি বড় কোনো অ্যাকশন হয়ে যায়, তাহলে তাহলে তার এফেক্ট ভোট বাক্স অব্দি থাকবে না। সুতরাং এখন ওই চুনোপুটি দিয়ে শুরু হবে, তারপর আস্তে 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 ঠিক ভোটের আগে, ভোটটা যখন আসবে, যখন আর 3 মাস 4 মাস বাকি আছে, তখন যে রাঘব বোয়ালদের কথা বলছেন তারা ডেফিনেটলি যাবে, আর যদি না যায়, বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসবে না। এটা তো বলার কোনো কথাই নেই, ওই প্রসঙ্গই আর আসবে না। ওই যে কথা কালকে হয়ে গেছে, ওই কথাই ঠিক, 50-এর গন্ডিও পেরোবে না, একদম সঠিক তথ্য। কিন্তু যদি অ্যাকশন হয়, তাহলে কিন্তু খেলা অন্যরকম হতে পারে। আর সব থেকে গুরুত্বপূর্ণ দেখুন, বড় বড় রাঘব বোয়ালরা তো আছেই, তাদের তো যেতেই হবে। কিন্তু এই যে খুন খারাপি, এই যে সন্ত্রাসের পরিবেশ করা, এই বোম মারা, এই মানুষকে খুন করা, এই যে জায়গাগুলো, এইগুলো কারা করে? এইগুলো করে কিন্তু এই ছোট ছোট চুনোপুটি। এদের নাম আপনি এমনি শুনবেন না, আর সেই জন্যই এদেরকে ব্যবহার করা হয়। তখন পুলিশ প্রশাসন চোখ বুজে ঘুমিয়ে থাকে, তাদের কাছে কোনো ইন্টেলিজেন্স রিপোর্ট থাকে না, এগুলোকে তারা আটকাবার চেষ্টাও করে না, আটকাতে পারেও না। সুতরাং যদি এই চুনোপুটিগুলো যেতে শুরু করে, তাহলে যে চুনোপুটিগুলো আগামী নির্বাচনের আগে এই সন্ত্রাসের পরিবেশ তৈরি করবে ভাবছিল, তাদের কি অবস্থা হবে? তারা তো বুঝবে যে ভাই, আমরা যাদের জন্য এগুলো করছি, তারা সব নেতা মন্ত্রী শান্ত্রী হয়ে আরামসে জীবন কাটাবে, আর আমাদের ঠাঁই কোথায় হবে? সিবিআই ইডি ধরবে, আদালত বিচার করবে, হয় ফাঁসি নয় জেল। তাহলে এই জায়গা, এই সন্ত্রাসের জায়গা, সেটা বন্ধ হওয়ার একটা জায়গা তৈরি হবে। যদি সত্যিই মহিলা কমিশন বা এই কেন্দ্রীয় এজেন্সি এরা চাপ দিয়ে দেখে, যারা দালাল, যারা মাতব্বর হয়ে গেছে, তাদের টাইট দিয়ে দেয়, তাহলে তারা কি দেখবে? আশপাশের লোকজন কি দেখবে? ভাই, যতই মাতব্বরি করো, কোথাও না কোথাও কেউ না কেউ বসে আছে এগুলোকে টাইট দেওয়ার জন্য, এগুলোকে ধরার জন্য। মানুষের মনোবল বাড়বে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, ভোটের ময়দানে এই যে বলে বিজেপির সংগঠন নেই, বিজেপির কর্মীরা রাস্তায় নামতে পারে না, তার একটাই কারণ হচ্ছে, দেখুন, দিনের শেষে তাদের তো কোনো না কোনো ভাবে জীবিকাটা নির্বাহ করতে হয়। দিনের শেষে তাদের কোথাও না কোথাও তো থাকতে হয়, তাদেরও তো পরিবার আছে। এই যখনই বিরোধী রাজনীতি হবে, এখানে কি পরিমাণ অত্যাচার চলে তারা খুব ভালো করে জানে, এবং এর কোনো অ্যান্টিডোট নেই। তাদের উপর মারধর হবে, ভাঙচুর হবে, বাড়ি পুড়িয়ে দেবে, দোকান পুড়িয়ে দেবে, চাকরি থেকে তাড়িয়ে দেবে, তাদের বাড়ির মহিলাদের ধরে টানাটানি হবে, তাদের প্রাণ চলে যাবে। কিন্তু যারা করবে, তাদেরকে কোনো রকম কেউ কিছু টাচ করতে পারবে না, তাহলে তারাও ভয়ে থাকে। কিসের জন্য ঘরের খেয়ে বোনের মোষ তাড়াবে? হ্যাঁ, একটা আদর্শ নীতি, আদর্শের ব্যাপার আছে, কিন্তু সেটা নিজের প্রাণের মূল্যের থেকে বেশি কখনো হতে পারে? এইসব করতে গিয়ে আমি শহীদ হয়ে যাব আর আমার মৃতদেহের উপর দিয়ে রাজনীতি হবে, এটা কোনো মানুষই করতে পারে না, আজকের দিনে সেটা সম্ভব নয়। আর সে নিজে করতে চাইলেও তার পরিবার পরিজন কেন করতে দেবে? যে তুমি করে কি পাচ্ছ দিনের শেষে? তুমি মরে গেলে আমাদের পরিবারটার কি হবে? আমাদের সংসারটা তো ভেসে যাবে। এই যে জায়গাগুলো আছে, এই যে প্রতিবন্ধকতার জায়গাগুলো আছে, সেই জায়গা থেকেই কিন্তু সংগঠন দেখা যায় না। কিন্তু যদি এই ধরনের অ্যাকশন হয়, এবং অ্যাকশন হওয়ার ফলে সেই চুনোপুটিই হোক, মাঝারি সাইজের হোক, আর বড় মাতব্বরই হোক, তারা যদি ফাইনালি জেলে যায়, তারা যদি আর সন্ত্রাস করার জন্য বাইরে ছড়িয়ে না থাকে, তখন দেখবেন এই যে কর্মী সমর্থকদের এখন মনে হচ্ছে যে ঘরে বসে আছে, আর কাজ করতে পারছে না, তারাই কিরকম দাপটের সঙ্গে ময়দানে নামবে। আর যখনই দাপটের সঙ্গে ময়দানে নামবে, সংগঠন যখন গড়াতে শুরু করবে, যখন পাড়ায় পাড়ায় বিক্ষোভ হবে, যখন ঠিকঠাক ভাবে প্রচারটা হবে, বহু জায়গায় বহু কিছু সিনারিও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ফলে ওই অমিত শাহজি কিছু করছেন না যারা প্রশ্নটা করেছেন, বোধহয় এবার তারা কিছুটা হলেও আশ্বস্ত হবেন। আবারও বলছি, যতক্ষণ না মূল মাথা ধরা পড়ছে, সব থেকে বড় মাতব্বর ধরা পড়ছে, সব থেকে বড় ডাকাত ধরা পড়ছে, ততক্ষণ অব্দি বাংলার মানুষের কনফিডেন্স আসবে না। কিন্তু এইগুলো যদি রোল আউট হতে শুরু করে, রোজই এরকম কিছু না কিছু ঘটে, তাহলে কোথাও না কোথাও গিয়ে হাওয়া ঘুরবে। আর সেটা যদি ঘুরে, 26-এর লড়াই কিন্তু জমজমাট হবে। কি বলবেন শেষ পর্যন্ত সিবিআই এর এই ঘুম ভাঙা নিয়ে? কোথাও গিয়ে কি এবার অমিত শাহ বুঝিয়ে দিয়েছেন যে সময় আসন্ন, এবং সঠিক পদক্ষেপ বাংলার জন্য হবে? যদি এই নিয়ে কিছু বলার থাকে আপনাদের, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।